হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগতম। আমরা নতুন একটা চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা শুরু করছিলাম, ঠিক আছে? তো ক্লাস 1, ক্লাস 2 আমরা সুন্দরভাবে আমরা শেষ করে দিছি। তো তোমরা ক্লাস 1, ক্লাস 2টা কই পাবা? যারা আমাদের পার্সোনাল কোর্সে তোমরা এনরোল করছো এবং যারা তোমার সেই পার্সোনাল গ্রুপে যারা সুন্দরভাবে আসো এবং আমাদের পেড কোর্সটাতে যারা আসো তারা সুন্দরভাবে ক্লাসটা ওয়েবসাইটে তোমরা সুন্দরভাবে পেয়ে যাবা। আর যারা যারা তোমার সে কি মানে হচ্ছে এই ক্লাসটা পাবা না বা দেখতেছো, প্রথম এবং দ্বিতীয় ক্লাস ইউটিউব চ্যানেলে তোমার হচ্ছে কি সুন্দরভাবে তোমার হচ্ছে কি আপলোড দেওয়া হয়েছে। তো তোমরা ইউটিউব থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে না ভাইয়াপুরা? ইউটিউব থেকে তোমরা দেখে নিতে পারো। ইউটিউবের নাম হচ্ছে কি এসপিসি অনলাইন প্ল্যাটফর্ম। দিলেই তোমার সার্চ দিলেই তোমার প্লে লিস্ট আকারে তোমার সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল নলেজ, ইংলিশ সব চলে আসবে। তো তোমার যেটা নিট ওটা সুন্দরভাবে ওখান থেকে কভার করে নিতে পারবা। তো আজকে আমরা তোমার হচ্ছে কি মানবদেহের প্রতিরক্ষা এই চ্যাপ্টারটার তোমার থার্ড ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তো আমরা সুন্দরভাবে কী করবো, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে বইটা দাগাই নিব। গাজী মেসালের বইটা আমরা কি করব, সুন্দরভাবে আমরা দাগাই নিব, ঠিক আছে? তো আজকে আমরা কি এই অধ্যায়টা আমরা সুন্দরভাবে যতটুকু কভার করে দেওয়া সম্ভব ততটুকু ভাইয়া কভার করে দেবে। তোমরা সুন্দরভাবে খাতা কলম নাও, বইটা সামনে তোমার হাইলাইটার নাও, হ্যাঁ। দাগার জন্য যতটুকু তোমার সে উপাদান দরকার ততটুকু নিয়ে সামনে বসে পড়ো এবং ভাইয়ের সঙ্গে একদম ফুললি মনোযোগ দিয়ে পড়ে নিবা। তো আমরা ক্লাসটা আমরা কি শুরু করতে যাচ্ছি, যেটা আমরা কি এই পাঠটা থেকে আমরা শুরু করব, যে দেহের প্রতিরক্ষা ত্বকের ভূমিকা সম্পর্কে আমরা আলোচনা করব। এট ফার্স্ট আমরা কি এই সম্পর্কে আমরা আলোচনা করব। ক্লাস 2 তে আমরা এই তোমার সে কি এই তোমার প্রথম তোমার সে প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর এর সম্পর্কে আমরা সুন্দরভাবে আলোচনা করছিলাম। তো যারা যারা প্রথমত এখান থেকে তোমরা মিস করছো ক্লাসটা, সুন্দরভাবে ইউটিউব চ্যানেলে গিয়ে সুন্দরভাবে দেখে নিবা, ঠিক আছে? আর যারা পার্সোনাল বা প্রাইভেট গ্রুপে বা প্রাইভেট ব্যাচে আসো আমাদের সঙ্গে, তারা তো পেয়ে যাবা তোমাদের ওয়েবসাইট থেকে, ঠিক আছে? তো আমরা আজকে তোমার হচ্ছে এই অধ্যায়টা আমরা শুরু করতে যাচ্ছি। এটা তো এই অধ্যায়ের আমরা ক্লাস নাও, এই যে ক্লাস নাও আমরা এই শুরু করতে যাচ্ছি। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিবা এবং তোমার হচ্ছে কি আন্ডারলাইন করে নিবা। তো আন্ডার লাইন আমরা কি করবো, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আমরা করে নিব, ঠিক আছে? তো এটা এমসিকিউ সিকিউর জন্য এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যতটুকু লাগে ততটুকু আমরা কভার করে দেবো, ঠিক আছে? তোমরা সুন্দরভাবে জাস্ট খালি ক্লাসটা সুন্দরভাবে কভার আপ করলেই হয়ে যাবে। তো দেহের প্রতিরক্ষা ত্বকের ভূমিকা প্রথম স্তর, অর্থাৎ ভূমিকা রয়েছে, ঠিক আছে না? অর্থাৎ রুলস অফ স্কিন ইন ডিফেন্স অফ দ্য বডি। এই যে আমাদের তোমার কি মানে প্রথম প্রতিরক্ষা স্তর তোমার হচ্ছে ত্বক, সেটা আমাদের তোমার কি মানে জীবাণু, বাইরের জীবাণু হাত থেকে কীভাবে রক্ষা করে এসব সম্পর্কে এখানে তোমার আলোচনা করছে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নেব যে মানবদেহের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে হলে প্রথমে দরকার দেহের জীবাণু প্রবেশে বন্ধ করা। এক্স্যাক্টলি এ কাজে প্রতিবন্ধক হিসেবে ত্বক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ত্বককে ইংলিশে বলা হয় স্কিন। এই কারণে প্রথম সারির প্রতিরক্ষা হিসেবে ত্বক সুপরিচিত। তাহলে প্রথম সারির প্রতিরক্ষা হিসেবে তাহলে কি ত্বক কি মানে তোমার হচ্ছে প্রথম সারির প্রতিরক্ষা হিসেবে কোন অঙ্গটা সুপরিচিত? ত্বকটা সুপরিচিত। এমসিকিউর জন্য একদম তোমার হচ্ছে কি একদম মাস্ট তোমার পড়ে নিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি এটি অন্যতম নন স্পেসিফিক বহিস্থ প্রতিবন্ধক হতে পারে। তাহলে কি হতে পারে? বহিস্থ প্রতিবন্ধক হতে পারে। সরি, তোমার হচ্ছে কি অল্প একটু হিসকি উঠলো, অল্প একটু পানি খেতে হবে। তো আমি একদম তোমার ক্লাসের শেষে আমি একদম খেয়ে নেবো, সমস্যা নেই। অর্থাৎ প্রথম সারির প্রতিরক্ষা হিসেবে তোমার হচ্ছে কি ত্বক সুপরিচিত। এটি অন্যতম নন স্পেসিফিক বহিস্থ প্রতিবন্ধক হিসেবে কাজ করে। যে প্রতিবন্ধক কোনো জীবিত বস্তুকে সুনির্দিষ্টভাবে শনাক্ত না করতে পেরে তাকে জীবাণু মনে করে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে, সে ধরনের প্রতিবন্ধককে বলা হয় অনির্দিষ্ট বা নন স্পেসিফিক প্রতিবন্ধক বলা হয়। তাহলে তুমি তোমার গাইড থেকে সুন্দরভাবে তোমার হচ্ছে কি সুন্দরভাবে তুমি তোমার স্মার্ট গাইড থেকে সুন্দরভাবে এই সিকিউতে কয়ের জন্য তোমার এই লাইনটা পড়ে নিবা, যে নন স্পেসিফিক বা অনির্দিষ্ট প্রতিবন্ধক কাকে বলে। এখান থেকে তোমার পড়ার একদম দরকার নেই। তারপর আমরা চলে আসি যে তোমার হচ্ছে কি মানে ত্বকের বাইরের স্তরটি এপিডার্মিস, ঠিক আছে না? তোমার ত্বকের স্তর তোমার হচ্ছে 3টা আছে, ঠিক আছে না? প্রথমকে বলা হয় এপিডার্মিস, মাঝখানেকে বলা হয় তোমার হচ্ছে কি মেসোডার্মিস, আর একদম ভেতরের স্তরকে বলা হয় এন্ডোডার্মিস বলা হয়। তাহলে ত্বকের স্তর কয়টা ভাইয়া? পুরা 3টা। একটা হচ্ছে এপিডার্মিস, তোমার হচ্ছে মেসোডার্মিস অ্যান্ড মায়োডার্মিস। মেসোডার্মিস, ঠিক আছে না, হতে পারে, অ্যান্ড এন্ডোডার্মিস হতে পারে। তো এন্ডোডার্মিস হচ্ছে কি ত্বকের বাইরের স্তর। এই যে আমাদের সাদা সাদা চামড়াটা আছে, তো এই যে আমি এই চামড়াটা আমাদের টাচ করতেছি, এই স্তরটাকে বলা হয় কি বলা হয় ভাইয়া? পুরা এপিডার্মিস বলা হয়। তো এখান থেকে আমরা এতটুকু এমসিকিউর জন্য আমরা কি করব, পড়ে নেব যে তোমার হচ্ছে কি ত্বকের বাইরের স্তরকে বলা হয় এপিডার্মিস বলা হয়। এটি একটি হর্নি স্তর যা মৃত চাপা কোষে গঠিত এবং কি তোমার হচ্ছে কি স্ট্রাটাম কর্নিয়া নামে পরিচিত। তাহলে এটা এক ধরনের তোমার হচ্ছে কি স্ট্রাটাম কর্নিয়া নামে পরিচিত হতে পারে। তাহলে এটা আমরা কি করব, সুন্দরভাবে দেখা নেব। এটি জীবাণুরোধী স্তর এবং ব্যাকটেরিয়া ভাইরাসের প্রবেশের ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। কতগুলো ভাইরাস ছাড়া এমন কোনো রোগ সৃষ্টিকারী জীবাণু নেই যা অক্ষত ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু
এতটুকু সুন্দরভাবে আরেকবার রিভিশন দিয়ে আমরা শেষ করে দেবো। যে তোমার সেই প্রথম প্রতিরক্ষা হিসেবে কাজ করে ত্বক, সেটাতে কি সেটা তোমার কি প্রথম সারি প্রতিবন্ধক হিসেবে কাজ করতে পারে। এটা হচ্ছে তোমার কি অনির্দিষ্ট বা নন স্পেসিফিক হিসেবে বহিস্থ প্রতিবন্ধক হিসেবে বিরাজমান করে থাকে, ঠিক আছে না। অর্থাৎ ত্বকের বাইরের স্তরকে বলা হয় এপিডার্মিস, একদম ভেতরের স্তরকে বলা হয় অ্যান্ডোডার্মিস। এটা তোমার কি তোমার স্ট্রাটাম তোমার কি কর্নিয়াম নামে পরিচিত। শেষ, ঠিক আছে না। তারপর আমরা 2 নম্বর চলে আসি যে ত্বকে আমরা পড়বো যে ত্বক অসংখ্য উপাদানে উপকারী ব্যাকটেরিয়া থাকে। তাহলে এই যে আমাদের ত্বকটা বা এই যে আমার চামড়াটাতে অনেকগুলো তোমার উপকারী কি থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে। এগুলো ক্ষতিকর অণুজীবদের আক্রমণ থেকে দেহকে রক্ষা করে। ত্বককে মেলানিন রঞ্জক, সূর্যের অতিবেগুনি রশ্মি এবং এর প্রভাবে সৃষ্ট রোগ থেকে রক্ষা করতে পারে। তাহলে ত্বকে কি রঞ্জক থাকে, ত্বকে তোমার হচ্ছে কি মেলানিন রঞ্জক থাকতে পারে। এটা নিউ এডিশনে অ্যাড করে তোমার হচ্ছে কি বইয়ে দেওয়া হয়েছে। তো যারা তোমার হচ্ছে কি মানে তোমার একদম তোমার হচ্ছে কি আপডেট বইটা নাও নাই বা নিউ এডিশনের বইটা নাও নাই, তারা সুন্দরভাবে এই তথ্যটা তুমি তোমার যে কোনো বইয়ে তুমি অর্থাৎ গাজী মশার বইয়ে বায়োলজির সেকেন্ড পেপারে তুমি সুন্দরভাবে লিখে নিতে পারো, ঠিক আছে না। এই তোমার হচ্ছে কি অল্প একটু বাক্যটা যে ত্বকের মেলানিন রঞ্জক উপস্থিত থাকতে পারে, তোমার হয়তো বইয়ে নাও দেওয়া নেই, নতুন এডিশনে দেওয়া আছে। তো নতুন এডিশনটা আমি পড়াচ্ছি যে তোমার ত্বকে কি থাকতে পারে, মেলানিন রঞ্জক থাকতে পারে, সূর্য অতিবেগুনি রশ্মি প্রভাবে কি কি রোগ থেকে রক্ষা করতে পারে, ক্যান্সার রোগ থেকে রক্ষা করতে পারে। তাহলে এটা আমরা মনে রাখবো, ঠিক আছে না। অর্থাৎ ঘাম গ্রন্থি এবং সিবিসি গ্রন্থি ত্বকের পিএস কত হতে পারে, 3 থেকে 5 মধ্যে থাকতে পারে। তাহলে পিএস তোমার ঘাম গ্রন্থি এবং সিবিসি গ্রন্থি তোমার ত্বকের পিএস কত থাকতে পারে, এমসিকিউতে চলে আসতে পারে যে 3 থেকে 5 এর মধ্যে থাকতে পারে। এগুলো মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট। এর ফলে অম্লীয় অবস্থায় যে কোনো অণুজীবের বৃদ্ধিতে বাধা প্রদান করে। ঘামে লাইসোজাইম নামক এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে। তাহলে কোন এনজাইম ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে, ঘামে কোন এনজাইম থাকে, লাইসোজাইম এনজাইম থাকে। তাহলে এই যে তোমার 3 নম্বর পয়েন্টটা সুন্দরভাবে মুখস্থ করবা, 4 নম্বর পয়েন্টটা সুন্দরভাবে মুখস্থ করবা। বিশেষ করে তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না। অর্থাৎ এটা কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাদের একদম ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কি করবা, মেডিকেলের জন্য একদম দাগাই নিবা বইটা, ঠিক আছে। এখান থেকে দেখা নিলে এডমিশনে তোমার দ্বারা পড়তে হবে না। তো এখান থেকে আমরা এতটুকুই বলবো যে তোমার ত্বকে মেলানিন নামক রঞ্জকপদার্থ থাকে, তার সূর্য অতিবেগুনি রশ্মি প্রভাবে সৃষ্ট ক্যান্সার রোগ থেকে আমাদের রক্ষা করতে থাকে। তারপর তোমার কি ঘাম গ্রন্থি এবং সিবিসি গ্রন্থি, দেখো ঘাম গ্রন্থি এবং সিবিসি গ্রন্থি ত্বকের পিএইচ হচ্ছে তোমার কি 3 থেকে 5 এর মধ্যে রাখা হয় এবং লাইসোজাইম এনজাইম তোমার কি ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে থাকে। তাহলে এখান থেকে আমরা এতটুকুই আমরা কি করব, পড়ে নিব, ঠিক আছে। তারপর চলে আসি যে তোমার 5 নম্বর চলে আসি ত্বকে কেটে গেলে বা বুড়ে গেলে ব্যাকটেরিয়া প্রবেশ এবং অভ্যন্তরীণ টিস্যুতে সংক্রমণের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। কাটা স্থান দিয়ে নিগত রক্ত জমাট বেঁধে শুধু যে রক্তক্ষরণ বন্ধ করে তাই না, বাইরে থেকে অণুজীবের প্রবেশও বাধা দেয়। দ্রুত তোমার কি আপদনকালীন ব্যবস্থা হিসাবে এই প্রকৃতি চিকিৎসা অত্যন্ত কার্যকর হতে পারে, ঠিক আছে। এতটুকু আমরা সুন্দরভাবে কি করব, পড়ে নিব, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে তোমার কি 6 নম্বর পয়েন্টে চলে আসি। এটা জাস্ট রিডিং দিলেই তোমার হয়ে যাবে। এটা আমরা কি দেবো, জাস্ট আমরা কি দেবো ভাইয়া, পুরা আমরা সুন্দরভাবে রিডিং দেবো, ঠিক আছে না। বুদ্ধিজীবী কোম্পানির সদস্যরা তো সুন্দরভাবে পড়াশোনাটা ভাইয়ের সঙ্গে করে নাও। যে তোমার দেহের তোমার সিক্ত অংশগুলো সবসময় কোনো না কোনো ব্যাকটেরিয়া সংক্রমণে ঝুঁকিতে থাকে। অনেক অংশে আবার ব্যাকটেরিয়া নাশকও বহন করে, যেমন অশ্রু, ঠিক আছে না। তারপর কি নাসিকা ঝিল্লি, ঠিক আছে না। ট্রাকিয়ে থাকতে পারে লালায় লাইসোজাইম এনজাইম থাকতে পারে। সিমেন্সে তোমার কি স্পার্মিন, দুধে তোমার কি ল্যাক্টোপার অক্সিডেস ইত্যাদি থাকতে পারে। তাহলে এগুলো তোমার কি করতে হবে, এমসিকিউর জন্য একদম মুখস্থ করতে হবে। এগুলো বেসিক্যালি তোমার কি সিকিউতে তোমার আসে না। তো এমসিকিউর জন্য তোমার মুখস্থ করতে হবে যে এখানে তোমার কি কি থাকতে পারে। এখানে তোমার কি তোমার অশ্রুতে কি থাকতে পারে, অশ্রুতে তোমার কি থাকতে পারে, পুরা নাসিকা ঝিল্লি থাকতে পারে, লালায় তোমার কি লাইসোজাইম এনজাইম থাকতে পারে, তারপর তোমার সিমেন্সে স্পার্মিন থাকতে পারে এবং দুধে ল্যাক্টোপার অক্সিডেস তোমার এনজাইম থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে সুন্দরভাবে আমরা এই পয়েন্টটা সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে। তারপর 7 নম্বর পয়েন্টে আমরা চলে আসি। যে 7 নম্বর পয়েন্টটা কি বলছে, অর্থাৎ কানের ভিতরে সিরুমিনাস গ্রন্থি থেকে সিরুমেন বা কানের মোম, কানের ভিতরে ধুলাবালি ব্যাকটেরিয়া এবং ছোট পোকা প্রবেশের প্রতিরোধ করে। সিরুমিনাস গ্রন্থি কর্ণকুহরের এক ধরনের ত্বকীয় গ্রন্থি। তাহলে এই যে আমরা আগেই পড়ে আসছিলাম, প্রথম প্রতিরক্ষার ক্ষেত্রে পড়েছিলাম যে সিরুমেন তোমার কি কানের তোমার বহিস্থ কর্ণকুহরে থাকতে পারে, ঠিক আছে না। সেটা কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, সিরুমিনাস গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এটা তোমার সুন্দরভাবে পড়তে হবে। এটা কর্ণকুহরের এক ধরনের গ্রন্থি হিসেবে কাজ করে থাকে। আবার আমরা পড়াটা সুন্দরভাবে রিভিশন দেব যে তোমার কানের ভিতরে তোমার সিরুমেনাস গ্রন্থি থেকে তোমার কি সিরুমেন নিঃসৃত হয়, ঠিক আছে না। এটা মোম নামে পরিচিত এবং কর্ণকুহরে এটা অবস্থান করে থাকে। শেষ, এই পেজটা থেকে আমরা সুন্দরভাবে এতটুকু কভার করে নিলাম। এটা দেখো, এটা এখানে তোমার দেখো, এটা তোমার এক ধরনের ত্বককে বোঝানো হয়। এটা ত্বকের চামড়া। তো এই যে চামড়াকে বলা হয় তোমার এটাকে বলা হয় ইপিডার্মিস স্তর বলা হয়। তারপর তোমার কি তারপর মাঝের স্তরকে বলা হয় ডার্মিস এবং ভেতরের স্তরকে বলা হয় হাইপোডার্মিস বলা হয়। এখানে তোমার সিবিসি স্পেশি আছে, এগুলো তোমার সিবিসি স্পেশি, এটা পেশি এবং রক্তবাহিকা থাকতে পারে এবং ঘাম গ্রন্থি থাকতে পারে। এই ঘাম গ্রন্থি থেকে তোমার কি ঘাম বের হয়ে যেতে পারে, ঠিক আছে। এগুলো এখান থেকে সুন্দরভাবে আমরা নেক্সট টপিকে জানবো যে লাইসোজাইম
লাইসোজাইম এবং লাইসোজোমের মধ্যে পার্থক্য, একটা লাইসোজাইম, একটা লাইসোজোম, একটা সরি আকার, একটা ওকার মধ্যে পার্থক্য বলতে হবে। তো যে কোনো বক্স আমি বলছিলাম, যে কোনো তোমার বক্সের ক্ষেত্রে তোমার তুমি যে কোনো বক্সের ক্ষেত্রে তোমার কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমার মেইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তারপর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম তোমার মাস্ট পড়তে হবে, 10 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এমসিকিউর জন্য তো ওভারঅল তোমার কী করতে হবে, পড়তেই হবে। আর সিকিউর জন্য, শর্ট কোশ্চেনের জন্য তোমার হচ্ছে কি, অর্থাৎ ক এর জন্য পড়তে হবে, না হয় খ এর জন্য একদম পড়তে হবে। তো সুন্দরভাবে এই বক্সগুলা যত পারবা রিভিশনের মধ্যে রাখবা। আবার এই টপিকটা তোমার হচ্ছে কি, টপিকটা কনফিউশন থাকবে না। তো চলে আসি এখান থেকে কি কি পড়তে হবে। এখান থেকে তোমার হচ্ছে কি, তোমার লাইসোজাইম এক ধরনের প্রোটিন ধর্মীয় এনজাইম, তাহলে এটা কোন ধরনের এনজাইম, প্রোটিন ধর্মীয় এনজাইম। আর লাইসোজোম তোমার হচ্ছে কি, একক পর্দা বিশিষ্ট এনজাইম যা পূর্ণ এক প্রকার কোষের অঙ্গাণু হিসেবে বিরাজ করে থাকে। লাইসোজাইম লালারস, অশ্রু, ব্যাকটেরিয় ফাজের পুচ্ছ থাকতে পারে। তার 2 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে না। তারপর তোমার হচ্ছে কি, প্রাণী কোষের সাইটোপ্লাজমে থাকতে পারে। তাহলে প্রাণী কোষের সাইটোপ্লাজমে থাকতে পারে কোনটা, প্রাণী কোষের সাইটোপ্লাজমে থাকতে পারে লাইসোজাইম। আর লালারস, অশ্রু এবং ব্যাকটেরিওফাজে পুচ্ছ থাকে কোনটা, লাইসোজাইম। মুখস্থ করবা। ব্যাকটেরিয়ার প্রাচীরকে পাচিত করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। আর কোষীয় পরিপাকে সাহায্য করে থাকে। কোষীয় পরিপাকে সাহায্য করে কোনটা, লাইসোজাইম কোষীয় পরিপাকে সাহায্য করে থাকে। তাহলে আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে জাস্ট এই কয়েকটা পয়েন্ট মুখস্থ করে তোমার হয়ে যাবে। তো সুন্দরভাবে কি করবা, ভাইয়ের সঙ্গে বইটা সুন্দরভাবে দেখাই নিবা, আর সুন্দরভাবে পড়লেই তোমার কি হয়ে যাবে। তো ভাইয়া তোমাদের জন্য অনেক অনেক কষ্ট করতেছে। তো তোমরাও আশা করি ক্লাসটা সুন্দরভাবে করবা এবং সুন্দরভাবে এক্সাম বেসে এক্সামের লিঙ্ক তোমার প্রোভাইড করা হবে, সুন্দরভাবে এক্সাম দিবা এবং তোমরাও অল্প একটু কষ্ট করবা। কষ্ট করলে সুন্দরভাবে কি ভালো রেজাল্ট চলে আসবে। তারপর আমরা নেক্সট টপিকে চলে যাই। এখানে বলছে খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া ধ্বংসের পরিপাকনালী অ্যাসিড এবং এনজাইমের ভূমিকা। প্রথম প্রতিরক্ষা স্তর তো পড়তে হবে, যে আমরা প্রতিনিয়ত অসংখ্য ধরনের ব্যাকটেরিয়া এর মুখোমুখি হচ্ছি। সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে খাদ্যের সঙ্গে ব্যাকটেরিয়া গ্রহণ। বাঁচানোর জন্য আহার করি, কিন্তু তা যদি ব্যাকটেরিয়াযুক্ত হয় তাহলে জীবনধারাই অসাধ্য হয়ে পড়ে। কিন্তু ব্যাকটেরিয়া সবসময় খাদ্যবাহিত হয়ে দেহে প্রবেশ করে, কিন্তু দেহের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় বলে থাকে এবং আমরা টের পাই না। জাস্ট তুমি রিডিং দিয়ে দিবা। তারপর হচ্ছে কি, নাসিকা গহ্বর, গলবিল, ট্রাকিয়া, মিউকাস ঝিল্লি যে মিউকাস প্রক্ষরণ করে, তার লাইসোজাইম নামক এক ধরনের প্রোটিন থাকে যা ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করতে পারে। আমরা ওখানেই পড়ছি, এখান থেকে পড়ে হচ্ছে কি রিডিং দিলে হয়ে যাবে। ট্রাকিয়া মিউকাসে শুধু মিউকাস ক্ষরণ করে না, এটি প্রাচীরে সিলিয়াময় থাকতে পারে। সিলিয়া থাকায় ধুলাবালি বা বহিরাগত বস্তু প্রবেশে বাধা পায়, সিলিয়া আটকে পড়ে এবং সিলিয়ার বহির্মুখী আন্দোলন ব্যাকটেরিয়া মিউকাস জেলি মিশ্রিত হয় গলবিলে এসে পড়ে। গলবিল হয়ে এসব ব্যাকটেরিয়া পাকস্থলীতে পৌঁছালে গ্যাস্ট্রিক জুস হাইড্রোক্লিকের ধ্বংস হয়। তাহলে হাইড্রোক্লিক তোমার অ্যাসিডটা তোমার কোথায় থাকতে পারে, হাইড্রোক্লিক অ্যাসিডটা তোমার কোথায় থাকতে পারে ভাইবোরা, হাইড্রোক্লিক অ্যাসিডটা থাকতে পারে তোমার কি পাকস্থলীতে থাকতে পারে, ঠিক আছে। তো হাইড্রোক্লিক তোমার কি, তোমার ভর সংখ্যা হচ্ছে তোমার একদম তোমার কি তোমার 36.5। তো এই আণবিক ভরটা সুন্দরভাবে মুখস্থ করবো, মাঝে মাঝে কেমিস্ট্রির ক্ষেত্রে লাগি। তারপর চলে আসলাম যে খাদ্য দুর্বল ব্যাকটেরিয়া ধ্বংসে পরিপাকনালী অ্যাসিড এবং বিভিন্ন এনজাইমের গুরুত্বপূর্ণ ভূমিকা পড়তে হবে, ঠিক আছে না। এত ইম্পর্টেন্ট না। যে লালাগ্রন্থিতে লাইসোজাম নামক এক ধরনের এনজাইম থাকে। তাহলে লালাগ্রন্থিতে কি কি থাকতে পারে, লাইসোজাম এনজাইম থাকতে পারে। তাহলে এখান থেকে এতটুকু পড়বো যে এটি মুখ এবং গলায় সংক্রমণকারী তোমার কি স্টেফাইলোকোকাস, স্টেপ্টোকোকাস এবং বেসিলাস প্রভৃতি ব্যাকটেরিয়া অনেক ধরনের জীবাণু ধ্বংস করে। তাহলে এই কয়টা পয়েন্ট তোমাকে মুখস্থ করতে হবে, যে স্টেফাইলোকোকাস এবং তোমার স্টেপকোকাস এবং বেসিলাস প্রভৃতি ধ্বংস করতে পারে ব্যাকটেরিয়া। পলিস্যাকারাইড নির্মিত কোষগুলো বিগলিত হয়, এদের বিনষ্ট হয়। তারপর সেকেন্ড পয়েন্টে চলে আসি, যে লাইসোজাইম লালা এবং লালায় অবস্থিত সামান্য পরিমাণ হাইড্রোজেন কার্বনেট আয়ন, এটি দাঁতের অ্যাসিডের উপস্থিতিকে প্রশমিত নিষ্ক্রিয় করে, মিলে দাঁতের ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। লালারসের অবিরাম ক্ষরণের মুখের ভিতরে বা দাঁতের খাদ্য কণা জমতে পারে না, ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তাহলে এখান থেকে এই পয়েন্টটা সুন্দরভাবে তোমার কি করতে হবে, নিজ দায়িত্বে তোমার রিডিং দিলে হয়ে যাবে, ঠিক আছে না। রিডিং ছাড়া তুমি কিচ্ছু মুখস্থ করবে না। 3 নম্বর পয়েন্টে চলে আসি, যে পাকস্থলী প্রাচীরে প্যারাইটাল বা অক্সিজেন্টিন কোষ থেকে গ্যাস্ট্রিক জুস বিপুল পরিমাণ হাইড্রোক্লোরিক পাকস্থলী অভ্যন্তরে শক্তিশালী অ্যাসিডের মাধ্যমে সৃষ্টি হয়। তাহলে তোমার কোশ্চেন আসতে পারে যে পাকস্থলী প্রাচীরে প্যারাইটাল কোষ বা অক্সিজেন্টিন কোষ থেকে কি নিঃসৃত হতে পারে, গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হতে পারে। যখন আমরা বায়োলজি চ্যাপ্টার তোমার থেকে 3 দেখবো, তখন সুন্দরভাবে ওখানেও এই তোমার টপিকটা পড়ে নেবো, ঠিক আছে না। এখান থেকে জাস্ট তুমি টনটনা মুখস্থ করে নাও, ঠিক আছে। তারপর এটা অ্যাসিডের পরিমাণ কত হতে পারে, 1 থেকে 2 অ্যাসিডের পরিমাণও হতে পারে, অবস্থিত ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ধ্বংস করতে পারে। তাহলে এখান থেকে সুন্দরভাবে তোমার এই কয়েকটা পয়েন্ট আমরা কি করবো, সুন্দরভাবে দেখাই নেবো। যে লাইসোজামে তোমার লালায় লাইসোজাম থাকতে পারে, লাইসোজাম এনজাইম থাকতে পারে, সেটা তোমার স্টেফাইলোকোকাস এবং স্টেপ্টোকোকাস সেটা কি নিয়ে তোমার ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে থাকে। পাকস্থলী প্যারাইটাল বা অক্সিজেন্টিন কোষ থেকে তোমার গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়, যেটার পিএইচ হচ্ছে তোমার কি 1 থেকে 2
হতে পারে। এখান থেকে এতটুকু মুক্ত করব। তারপর চলে আসো যে 4 নম্বর পয়েন্টে চলে আসো। তোমার অন্ত্রে বসবাসকারী কয়েক ধরনের মৃতজীবিত অণুজীব থেকে খরিত অ্যান্টিবায়োটিক ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং খাদ্যবাহিত কয়েক ধরনের ভাইরাসের বৃদ্ধি রহিত করে। যকৃতে থেকে পিত্তরস, পিত্তরসে তোমার হচ্ছে যকৃতে কি থাকতে পারে? পিত্তরস থাকতে পারে। তো পিত্তরসে তোমার পিএইচ হতে পারে 8। অন্ত্রের ডিউডিনামে অবস্থিত কাইম অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে বৃদ্ধি করে। তাহলে এই যে পিত্তরসে পিএইচটা সুন্দরভাবে কি করবা? এমসিকিউর জন্য একদম মুখস্থ করে নিবা, ঠিক আছে না? এমসিকিউর জন্য তোমাকে একদম কি করতে হবে? মুখস্থ করে নিতে হবে। তারপর 6 নম্বর চলে আসলাম যে সমগ্র পশ্চিমনালী অন্তঃপ্রাচীরে মিউকাস আবৃত থাকে। মিউকাস অবস্থিত এক ধরনের রাসায়নিক রয়েছে যা ব্যাকটেরিয়াকে ঘিরে ধরে এবং প্রাচীরকে আটকে রাখতে সাহায্য করে থাকে। তাহলে এটা সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে সুন্দরভাবে কি করে কি দেবা? রিডিং দিলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে এই দুটো পয়েন্ট মুখস্থ করবা যে তোমার হচ্ছে কি মানে তোমার 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 এসিটিক মাধ্যম তোমার প্যারাইটাল বা এসটি দোষে তোমার সে পিএইচ কত 1 থেকে 2 এবং পিত্তরসে পিএইচ কত হতে পারে? তোমার থেকে 8 হতে পারে। তাহলে এই পয়েন্টটা মুখস্থ করলে হয়ে যাবে। তো এই পেজটা থেকে আমরা ওভারঅল যতটুকু দেখাই দিলাম ভাইয়া, ততটুকু ভাইয়া পরে কি করবা? সুন্দরভাবে মুখস্থ করলে আন্ডারলাইন করলে হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম যে তোমার কি ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফাজ ও নিউট্রোফিলের ভূমিকার দ্বিতীয় প্রতিরক্ষা আমরা পড়ে নেব। যেখানে বলছে মানবদেহের প্রতিরক্ষা সদা ব্যস্ত বিভিন্ন শ্বেত রক্তকণিকা এবং রক্তবাহিকা মিলে দ্বিতীয় সারি প্রতিবন্ধক হিসেবে কি মানে কাজ করে যাচ্ছে। তার এই প্রতিরক্ষা স্তরকে নন স্পেসিফিক বলা হয়। তো বা এটা কি বলা হয়? অন্তস্থ থাকতে পারে। তাহলে কি প্রথমটা থাকতে পারে বহিস্থ, ওটাও নন স্পেসিফিক, আর কিন্তু দ্বিতীয়টা থাকতে পারে নন স্পেসিফিক কিন্তু অন্তস্থ প্রতিবন্ধক হিসেবে কাজ করে। প্রথম স্তর পেরিয়ে দেহের ভিতরে প্রবেশ করলে জীবাণু বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে দ্বিতীয় স্তর। এর স্তর টিস্যু, রক্তবাহিকা ও ফ্যাগোসাইটিস, লিপোসাইট নিয়ে গঠিত। তাহলে এটা ফ্যাগোসাইটিস নিয়ে গঠিত এবং লিপোসাইট নিয়ে গঠিত। তাহলে এটা কি করবা? এটা সুন্দরভাবে এখান থেকে মুখস্থ করলে হয়ে যাবে। তারপর দেহের প্রবিষ্ট ব্যাকটেরিয়া ধ্বংসে 2 ধরনের ফ্যাগোসাইটিক কোষ অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ ম্যাক্রোফেজ একটা আছে, একটা হচ্ছে কি নিউট্রোফিল আছে। নিচে এসব সম্পর্কে বর্ণিত আলোচনা আমরা কি করব, ঠিক আছে? তো এখান থেকে আমরা জাস্ট এতটুকু মনে রাখবো যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা হচ্ছে নন স্পেসিফিক, ঠিক আছে না? তোমার এটা তোমার হচ্ছে কি ফ্যাগোসাইট এবং লিপোসাইট নিয়ে গঠিত। এখানে আছে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল সম্পর্কে আমরা কি সুন্দরভাবে আলোচনা করব। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করব আমরা পড়ে নেব, যেটা এমসিকিউর জন্য মিশনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যে মনোসাইট একটি বৃক্কাকার দানাহীন সাইটোপ্লাজম বিশিষ্ট শ্বেত রক্তকণিকা। তাহলে তোমার এটা এতটুকু তোমার পড়তে হবে। যখন তুমি তোমার এই যে তৃতীয় অধ্যায় পড়বা বায়োলজি সেকেন্ড পেপার তৃতীয় অধ্যায়, তখন এই পার্টটা তোমার মুখস্থ করতে হবে। তাহলে এখান থেকে মুখস্থ করলে তোমার ওখানে মুখস্থ করতে হইতেছে না। দেহের মোট শ্বেত রক্তকণিকা 4% মনোসাইট থাকে। তাহলে এটাও মুখস্থ করে নিবা। কত শতাংশ থাকতে পারে? 4% থাকতে পারে। অর্থাৎ তোমার কি 4% তোমার কি থাকতে পারে। তাহলে এটাও কি করতে হবে? মুখস্থ করতে হবে। ও তোমার অস্থি মজ্জা স্টেম কোষ থেকে উৎপন্ন হয়। এসব কোষ 10 থেকে তোমার 20 ঘন্টা রক্তের সংবহিত হওয়ার পর কোষের নালীর ভিতরে দিয়ে টিস্যুতে অভিযাত্রী হয়ে ফুলতে শুরু করে এবং 5 গুণ বড় হয় 60 থেকে 80 মাইক্রোমিটার পর্যন্ত। তাহলে কয় ঘন্টা থাকতে পারে? 10 থেকে 12 তোমার 10 থেকে 20 ঘন্টা থাকতে পারে। তাহলে এটা এসএসসিতে তোমার কি এমসিকিউতে আসতে পারে। তাহলে এমসিকিউর জন্য সুন্দরভাবে কি করবো? আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে? তারপর তোমার কি মাইক্রোমিটার পর্যন্ত হয়। এ পরিণত মনোসাইটকে ম্যাক্রোফেজ বলা হয়। তাহলে এই পরিণত ম্যাক্রোফেজকে কি বলা হয়? ম্যাক্রোফেজ বলা হয়। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 20 থেকে 21 সালে চলে আসছিল। তো অনেক ইম্পর্টেন্ট। এই টপিকটা আসলে ইনফিনিট স্টার ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। কিছু ম্যাক্রোফেজে সারা শরীর পরিভ্রমণ করে অন্যগুলো স্থিরভাবে নির্দিষ্ট টিস্যুতে, যেমন ফুসফুস, যকৃৎ, বৃক্ক, যোজক টিস্যু, মস্তিষ্ক ইত্যাদি হিসেবে রসিকের গ্রন্থি হিসেবে অবস্থান করে থাকে। প্রয়োজনে তখন ম্যাক্রোফেজ 40 মাইক্রোমিটার মিনিট তোমাদের গতিতে ক্ষণপ্রতিচলনের মাধ্যমে স্থানান্তরিত হয় এবং বেশ কয়েক মাস পর্যন্ত জীবিত থাকে। ম্যাক্রোফেজ দেহের প্রবিষ্ট বিজাতীয় পদার্থের প্রতি ইমিউনো সারাদানের মূল ভূমিকা পালন করে। তখন তোমার মনোসাইটগুলো টিস্যুতে অভিযাত্রী হয় ম্যাক্রোফেজে পরিণত হয়। ম্যাক্রোফেজের উপস্থিতি দেখেই ধারণা করা যায় যে দেহের বহিরাগত অনুপ্রবেশ ঘটেছে। ইমিউনতন্ত্রের মাধ্যমে সক্রিয় যে ম্যাক্রোফেজ নিউট্রোফিলের চেয়ে বেশি শক্তিশালী ফ্যাগোসাইট হিসেবে কাজ করে। তখন একটি ম্যাক্রোফেজের 100টির মতো ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। তাহলে একটি ম্যাক্রোফেজ কতটির মতো ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে? তোমার কি 100টির মতো গ্রাস করতে পারে। 100টার মতো গ্রাস করতে পারে। তাহলে এটা আমরা সুন্দরভাবে পড়ে নেব যে কখনো বা সম্পূর্ণ লাল রক্তকণিকা, ছত্রাক, ম্যালেরিয়া জীবাণুর মতো বড় পদার্থ গ্রাস করে। ম্যাক্রোফেজ এসব পদার্থ গ্রহণ পরিপাকের শেষে আপত্য অংশ বহিষ্করণের পরও অনেক সময় জীবিত থাকে এবং আরও কয়েক মাস সক্রিয় থাকে। সাইটোকাইন, ঠিক আছে, নামক রাসায়নিক বার্তাবাহক ক্ষরণের মাধ্যমে প্রয়োজনীয় কোষকে একত্রিত করে ক্ষত নিরাময় ভূমিকা পালন করে থাকে।
তাহলে সাইটোকাইনটা সুন্দরভাবে এখান থেকে পড়ে নিলে তোমার কি হবে, হয়ে যাবে। যেহেতু আমি হলুদ কালার দিয়ে দেখাই দিচ্ছি সেহেতু তোমার কি করতে হবে, পড়ে নিতে হবে। এমসিকিউর জন্য তোমার কি করতে হবে, মাস্ট পড়ে নিতে হবে ভাইয়া পুরা, ঠিক আছে। তাহলে এই যে তোমার ম্যাক্রোফেজ থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা জানলাম। আরেকবার রিভিশন দিই যে ম্যাক্রোফেজ হচ্ছে তোমার হচ্ছে কি মনোসাইট, হচ্ছে তোমার মনোসাইট তোমার হচ্ছে কি বৃক্কাকার দানাবিহীন বা তোমার হচ্ছে কি সাইটোপ্লাজম বিশিষ্ট শ্বেত রক্তকণিকা। মনোসাইট তোমার হচ্ছে কি শ্বেত রক্তকণিকা 4% কি থাকতে পারে, মনোসাইট তোমার হচ্ছে কি থাকতে পারে। এবং তোমার হচ্ছে কি এই মনোসাইটকে কি বলা হয়, ম্যাক্রোফেজ বলা হয়। সেটা কোথায় কোথায় উপস্থিত থাকতে পারে, ফুসফুস, যকৃৎ, বৃক্ক, যৌগ টিস্যু এবং লসিকা গ্রন্থিতে উপস্থিত থাকতে পারে, ঠিক আছে না। এখান থেকে এতটুকু মুক্ত করে নেবা। ম্যাক্রোফেজে তোমার হচ্ছে কি সংখ্যা থাকতে পারে, তোমার হচ্ছে কি কতটি গ্রাস করতে পারে, 100টির মতো ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। এবং এটা তোমার হচ্ছে কি সাইটোকাইন নামক রাসায়নিক পদার্থ বার্তাবাহক ভূমিকার মাধ্যমে প্রয়োজনীয় কোষকে তোমার হচ্ছে কি একত্রিত করে ক্ষত নিরাময় ভূমিকা পালন করতে পারে। তাহলে এখান থেকে আমরা কি করব, সুন্দরভাবে এতটুকু মুক্ত করলে হয়ে যাবে। তারপর এখন আমরা কি করব, নিউট্রোফিল আমরা তোমার হচ্ছে কি চলে আসবো যে নিউট্রোফিলটা আসলে কি। অর্থাৎ নিউট্রোফিল হচ্ছে তোমার কি 12 থেকে 15 মাইক্রোমিটার ব্যাস সম্পূর্ণ বিশিষ্ট মুখস্থ করতে হবে। নিউট্রোফিল এমসিকিউতে চলে আসবে যে নিউট্রোফিল কত ব্যাস বিশিষ্ট হতে পারে। নিউট্রোফিল তোমার হচ্ছে কি এই যে তোমার 12 থেকে তোমার 15 তোমার কি হতে পারে, মাইক্রোমিটার হতে পারে। অর্থাৎ 1 মাইক্রোমিটার সমান কত মিটার, 10⁻⁶ মিটার হতে পারে। আমরা জেনে নিলাম যে তোমার হচ্ছে কি 2 থেকে 5 খণ্ড নিউক্লিয়াস যুক্ত হতে পারে, পরস্পর সাথে সূক্ষ্ম তন্তুর সাহায্যে যুক্ত হয় এবং সূক্ষ্ম দানাময় সাইটোপ্লাজম বিশিষ্ট শ্বেত রক্তকণিকা। দেহের মোট শ্বেত রক্তকণিকার কত শতাংশ নিউট্রোফিল, 60 থেকে 70% নিউট্রোফিল। তাহলে এই যে তোমার এইগুলা আসলে তোমার হচ্ছে কি এমসিকিউর জন্য আসলেই একদম হট টপিক। তো সুন্দরভাবে তোমার কি করতে হবে, সুন্দরভাবে তোমার ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করতে হবে, পড়ে নিতে হবে এবং সুন্দরভাবে তোমার কি করতে হবে, আন্ডারলাইন করে নিতে হবে। তো আমরা কি করব, আমরা সেখানে লিখে নিই যে তোমার এমসিকিউর জন্য একদম তোমার কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তারপরে চলে আসো যে তোমার এসব কণিকা ক্ষণপদীয় চলন প্রদর্শন করে, এগুলো তোমার অস্থিমজ্জা স্টেম কোষ থেকে তৈরি হয়। তাহলে কোথা থেকে তৈরি হতে পারে, স্টেম কোষ থেকে তৈরি হতে পারে। তাহলে এটা মুখস্থ রাখবা যে একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষ দৈনিক তোমার থেকে 100 মিলিয়ন বা 10,000 কোটি তোমার নিউট্রোফিল উৎপাদন করতে পারে। তাহলে এটা তোমার হচ্ছে কি এমসিকিউর জন্য একদম তোমার কি করতে হবে, একদম 5 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এটা কি করবা, মুখস্থ করে নিবা। তাহলে আবার আমরা কি এই পেজটা আমরা যতটুকু পড়লাম নিউট্রোফিল সম্পর্কে আমরা আবার কি দেবো, রিভিশন দেবো। নিউট্রোফিল হচ্ছে 12 থেকে 15 মাইক্রোমিটার ব্যাস সম্পূর্ণ, 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট এবং তোমার হচ্ছে কি এটা শতাংশ পরিমাণ থাকতে পারে 60 থেকে 70%। এবং তোমার হচ্ছে কি মানে তোমার হচ্ছে কি একজন পূর্ণবয়স্ক মানে বলছে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক প্রায় 100 মিলিয়ন বা 10,000 কোটি তোমার নিউট্রোফিল উৎপাদন হতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর চলে আসো যে বলছে 1 সপ্তাহের মধ্যে পরিণত নিউট্রোফিল পরিণত হয়। তাহলে কতদিন সময় লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে। অর্থাৎ তোমার হচ্ছে কি 7 দিন সময় লাগে। তাহলে এখানে এতটুকু পড়ে নিবা, পাশে লিখে নিবা যে 1 সপ্তাহ মানে 7 দিন। তোমার এগুলো স্থায়ী রক্তকণিকা রক্ত তোমার কি প্রবেশের পর 12 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত জীবিত থাকে। টিস্যুতে প্রবেশ করলে কিছুদিন বেশি থাকবে, বেশি বাঁচে। কণিকাগুলো যেহেতু ক্ষণজীবী তাই দেহের সুরক্ষা কখন এসব কণিকা প্রয়োজন পড়ে সে কারণে বিপুল সংখ্যক নিউট্রোফিল অস্থিমজ্জায় সব সময় মজুদ থাকে। অস্থিমজ্জার বাইরেও সংভূত 100 মিলিয়ন নিউট্রোফিলের মধ্যে অর্ধেক থাকে টিস্যু, বাকি অর্ধেক থাকে রক্তবাহিকা। তাহলে অর্ধেক এখানে কি থাকতে পারে, টিস্যু থাকতে পারে, বাকি থাকতে পারে রক্তবাহিকা। যেগুলো রক্তবাহিকা থাকে তার অর্ধেক থাকে মূল এবং দ্রুত রক্তস্রোতে, বাকি অর্ধেক চলে ধীরে সুস্থে রক্তবাহিকা অন্তঃপ্রাচীর ঘেঁষে, ঠিক আছে না। তারপর বলছে নিউট্রোফিল হচ্ছে সক্রিয় ফ্যাগোসাইটিক শ্বেত রক্তকণিকা। তাহলে এখান থেকে তোমার এতটুকু কি করতে হবে, মুখস্থ করলে হয়ে যাবে। তাহলে তোমার সেখানে নিউট্রোফিল হচ্ছে তোমার কি, নিউট্রোফিল হচ্ছে সক্রিয় ফ্যাগোসাইটিক রক্তকণিকা। তোমার হচ্ছে কি সেখানে তোমার কি একটি নিউট্রোফিলে তোমার কি 3 থেকে 20টি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। আর বাকিগুলো কি দেবা, বাকিগুলো সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে সুন্দরভাবে রিভিশন তোমার কি রিডিং দিলে তোমার কি হয়ে যাবে, সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে রিডিং দিলে দ্যাট উইল বি মোর দেন এনাফ ফর এমসিকিউর জন্য একদম প্রিপারেশন একদম কভার হয়ে যাবে। তারপর আমরা ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলের মধ্যে আবার আমরা কি আকারে এই বক্স আকারে আমরা কি সুন্দরভাবে পড়বো। যাতে আমার মেইন এক্সামের জন্য একদম ইম্পর্টেন্ট টপিক, 10 স্টার ইম্পর্টেন্ট টপিক এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম তোমাকে মাস্ট পড়ে নিতেই হবে, ঠিক আছে না, মাস্ট তোমাকে পড়তে হবে। যে চলে আসো যে তোমার বিশেষ ধরনের অদানাদার শ্বেত রক্তকণিকা। আর আচ্ছা নিউট্রোফিল হচ্ছে কি শ্বেত রক্তকণিকা, সেটা দানাদার। হচ্ছে কি মনোসাইট রক্তের বাইরে বৃহদান্ত্রে ধারণ করে ম্যাক্রোফেজ পরিণত হয়। আর এটা তোমার হচ্ছে কি নিউট্রোফিল কোনো রক্তকণিকা রূপান্তর রূপ নয়। বি এবং টি লিপোসাইটকে উদ্বুদ্ধ করে অনক্ষমতাকে সক্রিয় সৃষ্টি করতে সক্ষম। আর এটা তোমার সক্ষম নয়, অক্ষম। সাধারণত দুটি প্রক্রিয়া জীবনে ধ্বংস করে থাকে, একটা ভৌত প্রক্রিয়া, একটা ফ্যাগোসাইটিক প্রক্রিয়ায়। আর এটা কি তোমার সাধারণত 3টি পদ্ধতিতে জীবনে ধ্বংস করতে পারে, একটা ফ্যাগোসাইটিক প্রক্রিয়া,
একটা প্রোটোলাইটিক প্রক্রিয়া, একটা হচ্ছে কি ভৌত প্রক্রিয়া। তাহলে এই কয়েকটা পয়েন্ট আমরা কি করব, সুন্দরভাবে দাগায় নেব যে তোমার হচ্ছে ম্যাক্রোফেজ হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে দানাদার বা শ্বেত রক্তকণিকা, এটা তোমার বৃহৎ আকৃতি হতে পারে, এটা তোমার আকৃতির রূপ নেয় না। তারপর তোমার হচ্ছে কি এখানে বি এবং লিপোসাইট সক্রিয় হিসেবে অবস্থান করে থাকে, আর তোমার হচ্ছে নিষ্ক্রিয় বা অক্ষম সক্ষম হিসেবে অবস্থান করে থাকে। সাধারণত দুটি প্রক্রিয়া জীবনের ধ্বংস, একটা ভৌত, একটা ফ্যাগোসাইটিস, আর একটা তিনটি প্রক্রিয়া তোমার হচ্ছে কি সম্পূর্ণ হতে পারে। একটা হচ্ছে ফ্যাগোসাইটিস, একটা তোমার হচ্ছে কি প্রোটোলাইটিক, আর একটা হচ্ছে কি ভৌত গঠন হতে পারে। তাহলে এই ছকটা সুন্দরভাবে তোমার কি করতে হবে, সুন্দরভাবে পড়তে হবে, তাহলেই তোমার প্রিপারেশন একদম বা একদম জোশ লেভেলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে যতটুকু পড়লাম না কেন সুন্দরভাবে তোমাদের পড়তে হবে। এখন অল্প একটু তোমার হচ্ছে কি অল্প একটু আমরা তোমার হচ্ছে কি অল্প একটু আর একবার রিভিশন দেবো। যতটুকু পড়লাম অতটুকু তোমরা ভিডিওটা পজ করে আরেকবার তোমার রিভিশন দিবা। ঠিক আছে, আমি রিভিশন দিচ্ছি না, আমি নেক্সট টপিকে চলে যাব। তো সুন্দরভাবে তুমি পজ করে আরেকবার পাতাগুলো পেজগুলো উল্টায় দেখবা যে আসলে আমরা কি পড়লাম। যখন উল্টায় দেখবা তখন তোমার কনফিউশন থাকবে না, এবং একদম স্বচ্ছ ধারণা হবে যে যতটুকু ভাইয়া পড়াই দিল ততটুকুই তোমার জন্য এক্সামের জন্য একদম মোর দেন এনাফ। ঠিক আছে, তো আমরা এখন নেক্সট টপিক আমরা কি করব, চলে যাব। তো চলো আমরা নেক্সট টপিক এখন চলে যাই। নেক্সট টপিক এখানে কি বলছে যে ফ্যাগোসাইটিক বলছে, যে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগো অর্থাৎ তোমার ভক্ষণ, তাহলে কোষ ভক্ষণ প্রক্রিয়া। তাহলে ফ্যাগোসাইটোসিস একটা তোমার কি মানেটা কি, কোষ ভক্ষণ প্রক্রিয়া হতে পারে। তাহলে যদি তোমার এমসিকিউ যদি কোশ্চেন কখনো চলে আসে যে ফ্যাগোসাইটোসিস, তোমার এই যে পার্টটা যে দেওয়া আছে এটার তোমার হচ্ছে কি মানেটা কি, এটা হচ্ছে কি কোষ তোমার হচ্ছে ভক্ষণ প্রক্রিয়া হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু আমরা মুখস্থ করবো। এখানে কি বলছে চলো আমরা রিডিং দিই। অর্থাৎ এই যে আমি এখানে বললাম না, এগুলো সব পার্টগুলো যেগুলো আমি দেখাই দিলাম না, সবগুলো তোমার কি দিবা, রিডিং দিবা। ঠিক আছে না, অর্থাৎ এই পার্টগুলো তোমার রিডিং দিতে হবে। এই যে এই পার্টগুলো তোমার হচ্ছে কি যেগুলো আমি দেখাই দিই সেগুলো সুন্দরভাবে কি করবা, নিজ দায়িত্বে সুন্দরভাবে রিডিং দিয়ে দেবো ভাইয়া পুরা। রিডিং আমরা কি সুন্দরভাবে দিয়ে দেবো, ভাইয়ের কথা শুনবো, ভাইয়ের কথা রাখবো। ঠিক আছে না, তারপর চলে আসো যে তোমার হচ্ছে কি তোমার ফ্যাগোসাইটোসিসে চলে আসো যে প্রক্রিয়া বিভিন্ন ধরনের এতে রক্তকণিকা দেহ অংশ হিসাবে ক্ষণপথ সৃষ্টি করে। দেহে অনুপ্রবেশকারী অণুজীব, ব্যাকটেরিয়া, তোমার হচ্ছে মৃত কোষ এবং অন্যান্য বহির্গত তোমার কণাকে গ্রাস এবং এনজাইমে সাহায্য করে, ধ্বংস করে, আজীবন সুস্থ রাখতে সাহায্য করে, তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াকে কি বলা হয়, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে এতটুকু তোমাদের মুখস্থ করতে হবে যে প্রক্রিয়া বিভিন্ন ধরনের স্থিত রক্তকণিকা দেহ অংশের বিভিন্ন অংশ ক্ষণপথ সৃষ্টি করে, অনুপ্রবেশকারী তোমার কি বলছে, অনুপ্রবেশকারী অণুজীব যেমন ব্যাকটেরিয়া, তোমার কি ভাইরাস, তোমার টিস্যু, মাতৃকোষ, অন্যান্য বহিরাগত কণাকে গ্রাস করে এবং এনজাইম তোমার কি ধ্বংস করে, দেহকে আজীবন তোমার কি সুস্থ রাখতে সচেষ্ট করে, তাই কি বলা হয়, ফ্যাগোসাইটোসিস বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি করবো, এখান থেকে সুন্দরভাবে আমরা এই টপিকটা তোমার কিসের জন্য মুখস্থ করে নেবো, একদম তোমার কি সিকিউর জন্য, একদম শর্ট কোশ্চেন জন্য একদম টন মুখস্থ করে নেবো, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে না, তারপর চলে আসি যে তোমার যেসব কোষে ফ্যাগোসাইটিক ধর্ম আছে তাকে বলা হয় ফ্যাগোসাইটিক কোষ বা তোমার ফ্যাগোসাইট কোষ বলা হয়। পড়ে নেব যে রক্তে নিউট্রোফিল এবং মনোসাইট, বিভিন্ন টিস্যু ম্যাক্রোফেজ, ফ্যাগোসাইটিক কোষ, এটা কোন হতে পারে, নিউট্রোফিল হতে পারে এবং মনোসাইট হতে পারে, যেটা পার্থক্য একটু আগেই আমরা পড়ে আসলাম। ঠিক আছে না, ইমিউনিতন্ত্রের প্রধান কাজ হচ্ছে সংনমিত এবং কার্যক্রম ফ্যাগোসাইটোসিসকে চালু রাখা। ইমিউনিতন্ত্রের প্রধান কাজ কি, সংনমিত এবং কার্যক্রমকে হচ্ছে কি সম্পর্কযুক্ত রাখা। তাহলে এখান থেকে তোমার এতটুকু পড়তে হবে যে সংনমিত, কি পড়তে হবে ভাইয়া পড়ে দেখো, এখানে তোমার এতটুকু পড়তে হবে যে সংনমিত তোমার হচ্ছে কি ফ্যাগোসাইটিস প্রক্রিয়া তোমার কি চালু রাখার এক ধরনের প্রক্রিয়াকে বোঝায়, বলা হয় ফ্যাগোসাইটিক। তোমার কি বলানো হতে পারে, সেখানে কি থাকতে পারে, সেখানে নিউট্রোফিল থাকতে পারে এবং তোমার কি মনোসাইট থাকতে পারে। এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব। ঠিক আছে, তারপর চলে আসা যে ফ্যাগোসাইটিক প্রক্রিয়া কতগুলো তোমার কি হেডলাইন দেওয়া আছে, তো পড়তে হবে যে তোমার ফ্যাগোসাইটিক প্রক্রিয়া এখানে আসলে কি বলছে। যে ফ্যাগোসাইটিক প্রক্রিয়া তো কয়েকটি ধারাবাহিক ঘটনার মাধ্যমে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পূর্ণ হয়। নিচে ফ্যাগোসাইটিস প্রক্রিয়া তোমার ফ্যাগোসাইটিস প্রক্রিয়া বিভিন্ন ধাপ বর্ণনা করা হলো। যেমন প্রথম হচ্ছে কি সংক্রমিত স্থানে ফ্যাগোসাইটিক কোষ আগমন। পড়বো, রিডিং দেব, দেহের কোনো স্থানে অণুজীব বা ব্যাকটেরিয়া সংক্রমিত হলে সেখানে খুব দ্রুত ফ্যাগোসাইটিক কোষগুলো আগমন ঘটে। সাধারণত সংক্রমিত স্থানে কোষগুলো প্রদাহের ফলে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেমন হিস্টামিন, কাইটিন ইত্যাদি সৃষ্টি হয়, যা ফ্যাগোসাইটিসকে ক্ষতস্থানে আসতে সাহায্য করে থাকে। তাহলে এখান থেকে আমরা সুন্দরভাবে কি করব, এখান থেকে এই পয়েন্টটা সুন্দরভাবে আমরা রিডিং দিব। ঠিক আছে না, অত ইম্পর্টেন্ট না। অণুজীব শনাক্তকরণ, তাহলে কি তোমার এখানে নিউ এডিশন পয়েন্টে তোমার দেওয়া আছে, যাতে তোমার পুরাতন বই তারা যতটুকু আমি দেখা দিচ্ছি ততটুকু লিখে নিলে হয়ে যাবে। যে ফ্যাগোসাইটিক কোষের কিছু সহজাত ক্ষমতা আছে যার সাহায্যে এগুলো অনুপ্রবেশিত আজীবন অণুজীব শনাক্ত করতে পারে। কখনো কখনো অণুজীব শনাক্তকরণে ফ্যাগোসাইটিক অপসনিন সাহায্য নিতে পারে। অর্থাৎ অপসনিন হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যা অণুজীব গাত্রে চারদিকে আস্তরণ সৃষ্টি করতে অণুজীবগুলোকে রাখতে পারে। তাহলে এখান থেকে এতটুকু টার্মটা মুখস্থ করে আসবে যে অপসনিন দ্বীপ প্রতিরক্ষার সাথে সম্পর্কযুক্ত। তারপর চলে আসে যে ফ্যাগোসাইটিসের কাছে চিহ্নিত করে দেয়। হ্যাঁ, তারপর বলছে অ্যান্টিবডি কিছু কমপ্লিমেন্ট
প্রোটিন অ্যাপসোনিন তোমার হচ্ছে কি হিসেবে কাজ করে। ফ্যাগোসাইটিসের তোমার হচ্ছে কি ঝিল্লি গাত্রে রিসেপ্টর অণু থাকতে পারে। এসব রিসেপ্টরের সাথে অ্যাপসোনিন মিল ফলে তোমার হচ্ছে কি ফ্যাগোসাইটিক অণুকে শনাক্ত করতে পারে। তাহলে এটা কি দিবা, সুন্দরভাবে রিডিং দিবা, ইম্পর্টেন্ট না, লেস দেন ইম্পর্টেন্ট না পড়লে হবে। তারপর তোমার হচ্ছে 3 নম্বর পয়েন্টে চলে আসে যে অণুজীবের সাথে ফ্যাগোসাইটের সংযুক্তি। জাস্ট হেডলাইনটা সুন্দরভাবে মুখস্থ করবা, হেডলাইনটা সুন্দরভাবে মুখস্থ করলেই হয়ে যাবে। এই যে হেডলাইনগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিবা যে ফ্যাগোসাইটিস তাদের প্লাজমা পর্দা উপস্থিত নির্দিষ্ট রিসেপ্টর অণু দিয়ে শনাক্তকরণকৃত অণুজীবের দেহগাত্রে সংযুক্ত করে। এই পার্টটা জাস্ট তুমি রিডিং দিবা আর হেডলাইনটা সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে। অণুজীব ভক্ষণ প্রক্রিয়া দ্বারা মুখস্থ করবা হেডলাইনটা যে অণুজীব ফ্যাগোসাইটিসের দেহতলের সাথে সংযুক্ত হওয়ার সাথে সাথে ফ্যাগোসাইটিস দ্রুত ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে এবং অণুজীবের ভক্ষণের উদ্দেশ্যে ফ্যাগোসাইটিক ঘনপথ বের করে ব্যাকটেরিয়াকে চারিদিকে ঘিরে সাইটোপ্লাজমের মধ্যে নিয়ে আসে। এদেরকে বলা হয় ভক্ষণ প্রক্রিয়া বলা হয়, ইজেশন বলা হয়। ভক্ষণ মানে খেয়ে ফেলা। দেখো, ভক্ষণের পর দুপাশে থেকে আগত ঘনপথের অগ্রভাগ অকৃত ঝিল্লি বিশিষ্ট থলিকার মতো ব্যাকটেরিয়াকে আবদ্ধ করে। এভাবে ঝিল্লি সৃষ্ট ঝিল্লিতে খাদ্যগুলোকে ফ্যাগাজম বলা হয়। তাহলে এখান থেকে জাস্ট এই হেডলাইনগুলো পড়লে হয়ে যাবে। আর এই যে তোমার এই ডায়াগ্রামটা তোমার মাঝে মাঝে সিকিউতে তোমার ডায়াগ্রাম হিসেবে আসতে পারে বা লিখিত অঙ্কন করতে পারে। তাহলে এটা তুমি কি করবা, একদম মাস্ট কি প্র্যাকটিস করে নিবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে না? অনুশীলনে মানুষকে একদম পারফেক্ট বানাতে সাহায্য করে। সুন্দরভাবে কি করবা, শিখুর জন্য সুন্দরভাবে এই টপিকটা তোমার কি ফিগার হিসেবে বা ডায়াগ্রাম হিসেবে সুন্দরভাবে তোমার কি করবা, পড়ে নিবা এবং প্র্যাকটিস করবা। তারপর আমরা নেক্সট টপিকে চলে আসি যে ফ্যাগোলাইসোজম এনজাইম। এখানে কিছু পড়ার দরকার নাই, যতটুকু পড়তে হবে বলে দিচ্ছি যে আবদ্ধ ব্যাকটেরিয়া সহ ফ্যাগোজম সাইটোপ্লাজমে অবস্থানের পর ফ্যাগোসাইটিক সাইটোপ্লাজম থেকে এক বা একাধিক লাইসোজোম নামক কোষ অঙ্গাণু ফ্যাগোজমের ঝিল্লির সাথে একত্রিত হয়, একটি পরিপাক থলিকা গঠন করে। এই পরিপাক থলিকাকে বলা হয় ফ্যাগোলাইসোজম বলা হয়। তাহলে এখান থেকে এই পয়েন্টটা মুখস্থ করলে হয়ে যাবে, আর কিছুই মুখস্থ করা হবে দরকার নাই। এখানে জাস্ট হেডলাইনটা সুন্দরভাবে কি করবা, মুখস্থ করে নিবা। তারপর চলে আসো যে ব্যাকটেরিয়া মরণ এবং অন্তর্কোষীয় পচন। জাস্ট হেডলাইনটা মুখস্থ করলে তোমার হয়ে যাবে, ঠিক আছে না? যে অন্তর্ভুক্ত ফ্যাগোলাইসিজম সৃষ্টি হয় কয়েক মিনিটের মধ্যেই ব্যাকটেরিয়া তার জনন ক্ষমতা হারিয়ে ফেলে। ভক্ষণের পর 10 থেকে 15 মিনিটের মধ্যে লাইসোজোম এনজাইমের ক্রিয়া ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটে। পড়বো না আমরা। মৃত ব্যাকটেরিয়ার উপর বিভিন্ন পরিপাক এনজাইম লাইপেজ লাইপোজাইম নিউক্লিয়াস গ্লাইকোলাইসিস ইত্যাদি ক্রিয়া ব্যাকটেরিয়া প্রসারিত হয়। আমরা কিছু পড়বো না, আমরা এই পার্টটা জাস্ট আমরা কি দেবো, সুন্দরভাবে রিডিং দিয়ে দেবো, ঠিক আছে? তারপর 7 নম্বর পয়েন্টে চলে আসে যে বজ্রত্যাগ থেকে তোমার কিছু পড়ার দরকার নেই, জাস্ট আমার মতো কি দিবা, সুন্দরভাবে আর একবার রিডিং দিয়ে সুন্দরভাবে বইটা রেখে দেবা। যে পরিপাকের পর বর্জিত বিষাক্ত পদার্থ লাইসোজোমের ধ্বংসাত্মক রাসায়নিক পদার্থ ক্রিয়া নিউট্রোফিল জাতীয় ফ্যাগোসাইটিক মারা যায় এবং পুষ কোষ রূপে দেহ থেকে নিষ্ক্রান্ত হয়। অপরপক্ষে পরিপাকের পর ম্যাক্রোফেজ জাতীয় ফ্যাগোসাইটিক উৎপাদন বিষাক্ত পদার্থ এবং অপচ্ছ অংশ যোগ করে নতুন ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য প্রস্তুত হতে পারে। তাহলে এই পার্টটা থেকে জাস্ট এখান থেকে আমার ইম্পর্টেন্ট টপিক না, দাগাই দিছি, ওগুলো মুখস্থ করলে হয়ে যাবে। আর বাকিগুলো কি দিবা, সুন্দরভাবে তুমি রিডিং দিলেই তোমার হয়ে যাবে। তো আমরা কি দেবো, সুন্দরভাবে আমরা রিডিং দিয়ে দেবো, ঠিক আছে? তারপর আমরা কি করব, নেক্সট টপিক আমরা এখন চলে যাব। নেক্সট টপিক তোমার এখানে দেওয়া আছে, সুন্দরভাবে নেক্সট টপিক আমরা গ্রহণ করব। নেক্সট টপিক কি বলছে দেখো, এখানে বলছে তোমার কি সহজাত এবং অর্জিত অনক্রমতা তৃতীয় প্রতিরক্ষা স্তর বলছে। পড়তে হবে যে তোমার মানব দেহকে রোগাক্রান্ত হতে সর্বশেষ যে প্রতিরক্ষা ব্যবস্থা জীবাণুকে পরাস্ত করতে পারে সেটা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সহজাত প্রতিরক্ষা স্তর, একটা তোমার অর্জিত প্রতিরক্ষা স্তর। তো সহজাত প্রতিরক্ষা স্তর এবং অর্জিত প্রতিরক্ষা স্তর সম্পর্কে আমরা সুন্দরভাবে এখন বিস্তারিত সম্পর্কে আমরা সুন্দরভাবে জানবো। যে সহজাত প্রতিরক্ষাটা কি, মুখস্থ করতে হবে যে মানব দেহে যে প্রতিরক্ষা অনক্ষমতা আমরার মাধ্যমে প্রাপ্ত, আমরা মানে তোমার কি জন্মের শুরু থেকেই সময় থেকে আজীবন উপস্থিত থাকে তাকে কি বলা হয়, এই প্রতিরক্ষা স্তরকে বলা সহজাত প্রতিরক্ষা স্তর বলা হয়। যেটা তোমার কি সিকিউর জন্য এই কোশ্চেনটা তোমার ওভারঅল একদম ইম্পর্টেন্ট, সুন্দরভাবে তোমার কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? তো আমি দেখাই দিচ্ছি যে তোমার বলছে যে মানব দেহের যে প্রতিরক্ষা অনক্ষমতা মাধ্যমে জন্মের পর থেকে আজীবন তোমার কি উপস্থিত থাকে এবং তোমার কি বলছে এবং প্রতিরক্ষা দ্রুত কার্যকর হয়, তাকে কি বলা হয়, তোমার কি তোমার বলছে সহজাত প্রতিরক্ষা বলা হয়। এখান থেকে এতটুকু বললে হয়ে যাবে। তারপর কি বলছে, সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা বংশগতির সাথে সম্পর্কযুক্ত এবং প্রজাতি নির্দিষ্ট থাকতে পারে, অর্থাৎ মানব জীবনের সকল সদস্যের মধ্যে একই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা কাঠামো থাকলেও তার কার্যকারিতার মাত্রা ব্যক্তিতে ভিন্ন হয়। তোমার এ বর্ণিত 3 ধরনের হতে পারে। এই তোমার সহজাত প্রতিরক্ষা কয় ধরনের হতে পারে, 3 ধরনের হতে পারে। একটা প্রজাতিগত উপর ভিত্তি করে, একটা গোষ্ঠীগত উপর ভিত্তি করে, একটা তোমার ব্যক্তিগত উপর ভিত্তি করে। তাহলে একটা প্রজাতির উপর, একটা গোষ্ঠীর উপর, একটা ব্যক্তির উপর। এখান থেকে যা সেট লাইনগুলো মুখস্থ করবা, এগুলো মুখস্থ
আমরা করব না, এগুলো আমরা পড়বও না, এগুলো মুখস্থ করব না। যদি পারো তাহলে নিজ দায়িত্বে কি করবা, নিজ দায়িত্বে তুমি রিডিং দিলে তোমার হয়ে যাবে, কভার একদম কি হয়ে যাবে। আমরা অতিরিক্ত পড়বো না, যেগুলো আমাদের এক্সামে তোমার হচ্ছে কি যে কোনো এক্সামে আমাদের আসে না, তো ওগুলো আমরা পড়বো না, টাইম ওয়েস্ট করবো না। সহজাত প্রতিরক্ষা নিম্নোক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে কি কি, প্রতিবন্ধক হিসেবে কাজ করে থাকে, প্রদাহ হিসেবে কাজ করে থাকে, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে, ইন্টারফারেন্স হিসেবে কাজ করতে পারে, সহজাত মানক হিসেবে কাজ করতে পারে, সহজাত ব্যাকটেরিয়া হিসেবে কাজ করতে পারে। তাহলে আমরা এখান থেকে আমরা জাস্ট কি করব, হেডলাইনগুলো সুন্দরভাবে আমরা পড়ে নেব মেডিকেলের জন্য। আর এখান থেকে তোমার এমসিকিউর জন্য তোমার হেডলাইনগুলো পড়লেই হয়ে যাবে। আমি দেখাই দিচ্ছি যে প্রথম হচ্ছে প্রতিবন্ধক হিসেবে কাজ করে, প্রদাহ হিসেবে কাজ করে থাকে, তাহলে কি হিসেবে কাজ করে থাকে, প্রদাহ হিসাবে কাজ করে থাকে, যাকে বলা হয় ইনফ্লামেশন বলা হয়। তারপর কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে, ইন্টারফারেন্স হিসেবে কাজ করতে পারে। ইন্টারফারেন্স আমরা আগেই পড়ছিলাম, তো এখান থেকে আর কিছু পড়ার মানে হয় না। যে সহজাত মানক সম্পর্কে আমরা জানবো যে একে বলা হয় ন্যাচারাল কিলার সেল এবং সহজীবী ব্যাকটেরিয়া হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে, আমরা কিছু পড়বো না। তারপর চলে আসে কি অর্জিত প্রতিরক্ষায় চলে আসলাম, যে একিউরেট ইমিউনিটি বললাম। তাহলে এটা সুন্দরভাবে মুখস্থ করতে হবে। মানব দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা জন্মের সময় থাকে না, বরং জন্মের পর কোনো নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে সাড়া দেওয়া কিংবা ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে প্রয়োগ করা হয়, তাকে অর্জিত প্রতিরক্ষা বলে। এটা সিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার কী করতে হবে, মুখস্থ করতে হবে। সিকিউরিতে তোমার কয়ের জন্য মুখস্থ করতে হবে, অথবা ক্ষয়ের জন্য তোমার রান্না করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী করবো, এতটুকু মুখস্থ করে নেবো যে তোমার হচ্ছে কি মানবদেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা তোমার জন্ম সময় থেকে নয়, জন্মের পর কোনো নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে সাড়া দেওয়া কিংবা ভ্যাকসিন প্রয়োগের ফলে সৃষ্ট হয়, তাকে তোমার হচ্ছে কি তোমার অর্জিত প্রতিরক্ষা বলা হয়। অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা তোমার হচ্ছে কি তোমার কি স্পেসিফিক ইমিউনিটি হতে পারে। তাহলে কি এটা দুই প্রকার হতে পারে, একটা সক্রিয় প্রতিরক্ষা, একটা হচ্ছে কি অক্রিয় প্রতিরক্ষা। তাহলে এই যে তোমার সক্রিয় এবং অক্রিয় এই দুটো পয়েন্ট মুখস্থ করলে হয়ে যাবে। তারপর আমরা নেক্সট টপিকে চলে যাই, যে সক্রিয় প্রতিরক্ষা বলতে হবে কি, অর্থাৎ এটি এমন ধরনের অর্জিত প্রতিরক্ষা যাতে দেহের কোষ অ্যান্টিবডি উৎপাদনে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। জাস্ট গো ফর রেডি। কীভাবে দেহের কাজ করে তার উপর ভিত্তি করে সক্রিয় প্রতিরক্ষায় কয় ভাগ করা যায়, দুই ভাগ করা যায়। এই জাস্ট এই পয়েন্টটা সুন্দরভাবে এমসিকিউর জন্য মুখস্থ করলে একদম হয়ে যাবে। তারপর এখানে আমরা কিছুই পড়বো না, এগুলো আমরা কিছুই পড়বো না, এগুলো তো কিছুই পড়বো না, এগুলো কিছুই পড়বো না, এমসিকিউর জন্য না আসে না, তোমার মেন এক্সামের জন্য আসে। তাহলে আমরা এগুলো কি দেবো, নিজ দায়িত্বে আমরা সুন্দরভাবে রিডিং দিলে হয়ে যাবে। আমরা চলে আসলাম যে অক্রিয় প্রতিরক্ষা চলে আসলাম, যে তোমার এটি এমন এক ধরনের অর্জিত প্রতিরক্ষা যাতে অ্যান্টিবডি এক ব্যক্তি থেকে অন্য দেহে বা প্রাণীর থেকে মানবদেহে প্রবেশ করানো হয়। এটি তোমার এটি নিচে বর্ণিত দু ধরনের হতে পারে। একটা তোমার প্রাকৃতিক বা তোমার প্রতিরক্ষা হতে পারে, আর একটা হচ্ছে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা হতে পারে। তো এখানে বলছে এ ধরনের প্রতিরক্ষা আমরা কলোস্ট্রাম বা শালদূতের মাধ্যমে অ্যান্টিবডি মায়ের শরীর থেকে শিশুদের পায়। তাহলে মায়ের শরীর থেকে যে শিশুদের পায়, এটা কোন প্রক্রিয়া, এটা তোমার প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা হতে পারে, ঠিক আছে না। এই শালদূতটা অনেকেই পণ্ডিতগিরি করে ফেল দেয়, তো শালদুলটা ফেলে দেওয়া উচিত না। এটা তোমার শিশুদের বেবিদের ক্ষেত্রে তোমার তোমার অ্যান্টিবডি হিসেবে কাজ করে থাকে। এভাবে স্নায়িত অ্যান্টিবডি কয়েক সপ্তাহ টিকে থাকে, এর সময়ের মধ্যে শিশুদের নিজের অ্যান্টিবডি উৎপাদনের জন্য নিজস্ব প্রতিরক্ষা গড়ে উঠতে পারে। তাহলে এখান থেকে আমরা কি করব, তো এখান থেকে আমরা ভাইয়া পরে কি করব, এখান থেকে আমরা বড়জোরভাবে আমরা সুন্দরভাবে এখান থেকে এতটুকু তোমার কি কভার কমপ্লিট করে আমরা কি করব, নিয়ে নেব, ঠিক আছে। তারপর আমরা চলে আসি তোমার কৃত্রিম প্রতিরক্ষায় চলে আসবে। কৃত্রিম প্রতিরক্ষাটা কি বলছে, যে বলছে যে তোমার কি এ ধরনের প্রতিরক্ষা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। তাহলে কৃত্রিম ইনজেকশনটা যেহেতু কৃত্রিম, সেটা এটা হচ্ছে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা, অ্যান্টিবডি প্রবেশ করানো হতে পারে। যে তোমার যদি কোশ্চেন যদি চলে আসে, যে তোমার যদি বলে যে তোমার কি এই যে আমি তোমার ইনজেকশন নিচ্ছি, ইনজেকশন এটা তোমার কৃত্রিম না তোমার কি কোন অক্রিয় প্রক্রিয়া, তাহলে এটা কি হবে, কৃত্রিম অক্রিয় প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু আমরা কি করবো, জানার দাগায় নেব। এটা এখান থেকে আমরা শালদুধটা দাগায় নেব, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার চলে আসছিল 22 থেকে 23 চলে আসছিল। তাহলে এই যে আমি যতগুলোই টপিক পড়াচ্ছি না কেন, সবগুলো কি একদম 100% তোমার একদম তোমার কাজে আসবে। তো সুন্দরভাবে ভাষার সঙ্গে ক্লাসটা করে নিবা, ঠিক আছে। তারপর কোথাও একটি নতুন বা অত্যন্ত ক্ষতিকর রোগের প্রাদুর্ভাব ঘটলে এবং সে মুহূর্তে সঠিক চিকিৎসা অভাবে এমন প্রতিরক্ষা গড়ে তোলা যায়। তাহলে এই পার্টটা সুন্দরভাবে কি দেবো, সুন্দরভাবে নিজ দায়িত্বে আমরা কি দেবো, রিডিং দিয়ে দেবো। যখন রিডিং দিবা তখন একদম ডিস্ট্রাকশন ফিল হবে না, একদম অ্যাটেনশন সহকারে বইটা সুন্দরভাবে রিডিং দিলেই একদম তোমার কি পড়া কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা চলে আসি যে অর্জিত প্রতিরক্ষার ধাপ কতগুলো দেওয়া আছে।
ওগুলো সম্পর্কে আমরা আলোচনা করব যে কোষ নির্ভর প্রতিরক্ষা এবং অ্যান্টিবডি নির্ভর প্রতিরক্ষা অণুজীব এবং বহিরাগত কণা ধ্বংসের বিভিন্ন পদ্ধতি ব্যবহার হলেও সাধারণত ধাপ উভয় ক্ষেত্রে একই রকম হতে পারে। সাধারণতভাবে অর্জিত প্রতিরক্ষা ধাপগুলো নিচে বর্ণনা করা হলো। কী কী হতে পারে, যেমন ভীতি হতে পারে, সন্ধান হতে পারে, সতর্কমূলক বা তোমার হতে পারে, বিপদ সংকেত হতে পারে, নির্দিষ্ট প্রতিরক্ষা নির্মাণ হতে পারে এবং প্রতিরক্ষা তোমার হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করবা যে MSC এর পূর্বক কি মেজর হস্টো কম্পাটিবিলিটি কমপ্লেক্স হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা টনটনা আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে না। সন্ধান থেকে কিছু পদ দরকার নেই, তোমার সতর্ক থেকে কিছু পড় নাই, সতর্ক থেকে এতটুকুই পড়বা যে APC এর পূর্ণরূপ কি, অ্যান্টিজেন প্রেজেন্টেটিং সে তোমার কি সেল হতে পারে। এখান থেকে এতটুকু পড়লে একদম দ্যাট উইল বি মোর দেন এনাফ ফর এমসিকিউর জন্য একদম তোমার কি করবে, কভার হয়ে যাবে। আমরা কিছু পড়বো না, জাস্ট ওখান থেকে ওই পয়েন্টগুলো আমরা শুধু মনে রাখবো এবং বাকি পয়েন্টগুলো রিং দিলেই হয়ে যাবে। বিপদ সংকেত থেকে কিছু পড়বো না, প্রতিরক্ষা বা নির্দিষ্ট প্রতিরক্ষা নির্মাণের ক্ষেত্রে তোমার কিছু পদ দরকার নেই, এতটুকু মনে রাখবো যে প্রত্যেক মানবদেহে 100 মিলিয়নের বেশি বা 10 কোটির বেশি লিম্ফোসাইট কি ক্লোন রয়েছে। তাহলে এটা কি করব, আমরা এমসিকিউর জন্য আমরা কি করব, দেখায় নেব যে তোমার কতটি ক্লোন রয়েছে। 1000 তোমার প্রত্যেক মানবদেহে তোমার কতটি ক্লোন আছে, যে তোমার কি 100 মিলিয়ন বেশি 10 কোটি তোমার কি বেশিটা কি বেশি কি আছে ক্লোন রয়েছে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর প্রতিরক্ষা চলে আসলাম, যে প্রতিরক্ষায় তোমার কি বলছে, প্রতিরক্ষাটা তোমার কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে না। জাস্ট রিডিং দিলে তোমার কি হবে, একদম তোমার রিডিং দিলে তোমার এই টপিকটা তোমার একদম কি হবে, কভার হয়ে যাবে। তো এটা সুন্দরভাবে কি দিবা, এটা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে রিং দিয়ে দিবা। তারপর তোমার যে অ্যান্টিবডির নির্ভর সারা তোমার যে এ ধরনের বি কোষ বিজিত হয় কার্যকরী কোষসমূহকে বলা হয় প্লাজমা কোষ বলা হয়। তাহলে তোমার এমসিকিউ যদি চলে পুরোটাই দিয়ে বলে যেটা কোন কোষ, এটা প্লাজমা কোষ। বা সিকিউতে যদি তোমার কি শর্ট কোশ্চেন দিয়ে বলে যে তোমার এই যে বলবে যে প্লাজমা কোষ কাকে বলে, তাহলে এই যে পুরো সংকটটাই দিয়ে দিবা যে তোমার যে এ ধরনের কোষ বি কোষ বিজিত হয় যে কার্যকর কোষ উৎপাদন হয় সেগুলো বলা হয় প্লাজমা কোষ। এখান থেকে এতটুকু পড়ে নিলে হয়ে যাবে। তারপর কোষ নির্ভর কোষ কি কি হতে পারে, সাইটোটক্সিন টি কোষ হচ্ছে কোষ নির্ভর সারাদানের বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। বাকিটা তুমি নিজ দায়িত্বে কি দিবা, বাকিটা তোমার নিজ দায়িত্বে তুমি রিডিং দিলেই তোমার একদম কি কভার হয়ে যাবে। তো সুন্দরভাবে আমরা কি দেবো, ভাইয়ের সঙ্গে রিডিং দিয়ে দেবো যে অতন্দ্র প্রহরা কি হিসেবে কাজ করে। এটি অ্যান্টিজেন যখন প্রথমে দেহে প্রবেশ করে তখন কয়েকটি মাত্র লিপোসাইট সেটাকে শনাক্ত করতে পারে, সেই লিপোসাইটগুলো খুঁজে বের করে বিভাজনের উদ্দীপ্ত করে অগণিত লিপোসাইটে পরিণত করতে হবে বা উৎপন্ন করতে হবে। এই কারণে নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে মুখ্য সারা ধীরে সংক্রমিত হয়। কয়েকদিনের মধ্যে অ্যান্টিবডি পরিমাণ বেড়ে যায় এবং অ্যান্টিজেন দেহে প্রবেশ 1 থেকে 2 সপ্তাহ অর্থাৎ 7 থেকে 14 দিন পর চরম মাত্রায় পৌঁছায়। দেহে যদি আবারও তোমার একই অ্যান্টিজেন অনুপ্রবেশ ঘটে তাহলে সারাদান ঘটে দ্রুত এবং শক্তিশালী, একে গৌণ সারাদান বলা হয়। জাস্ট আমরা রিং দেব, মুখ্য সারা বিকোষ এবং টি কোষগুলো উদ্দীপ্ত এবং বিস্তৃত হয় কেবল অ্যান্টিজেনের বিরোধী কার্যকোষ সৃষ্টি করে বরং স্মৃতিকোষ উৎপাদন করতে পারে। তাহলে স্মৃতিকোষ উৎপাদন করে থাকে কোনটা, যে অতন্দ্র স্মৃতিকোষ উৎপাদন করতে পারে। তাহলে এখান থেকে এতটুকুই পড়ে নিবা আর বাকিটা তোমার সুন্দরভাবে কি দিবা, বাকিটা সুন্দরভাবে তোমার রিডিং দিলেই একদম হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা নেক্সট টপিকে চলে আসি। নেক্সট টপিক কি বলছে, সহজাত প্রতিরক্ষা এবং অর্জিত প্রতিরক্ষার মধ্যে পার্থক্য বলছে। আমি বলছিলাম যেগুলো এই বক্স সেগুলো মানে তোমার কি মেডিকেলের জন্য একদম হট টপিক, একদম তোমার মাস্ট কি করে কি দিতে হবে, একদম মাস্ট তোমার একদম রিভিশনের মধ্যে রাখতে হবে এগুলা তোমার। আবার তোমার মেইন পরীক্ষার জন্য একদম ইম্পর্টেন্ট, এক্সামের জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নাও যে সহজাত হচ্ছে আজীবন আর অর্জিত হচ্ছে কি স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী হতে পারে। তারপর এখানে কি বলছে দেখো, যে তোমার সবসময় উপস্থিত থাকে, এটা সবসময় তোমার পরিবেশের উপর নির্ভরশীল। তারপর সহজাত প্রতিরক্ষা কি তোমার পূর্বে অক্রান্তের প্রয়োজন হয় না, এটা পূর্বে অক্রান্তের প্রয়োজন হয়। তোমার হচ্ছে কি সারাদান কালকের সহজাত প্রতিক্রিয়া তাৎক্ষণিক হতে পারে, এটা প্রথমবার তোমার 5 থেকে 6 দিন এবং থেকে 1 থেকে 2 সপ্তাহ লাগতে পারে, পরে দ্রুত সারা প্রদান করে থাকে। স্মৃতিকোষ তোমার হচ্ছে কি সহজাত প্রতিরক্ষার ক্ষেত্রে থাকে না, আর তোমার তোমার বি লিপোসাইট এবং টি লিপোসাইট তোমার কি সৃষ্টি হয়। তারপর বলছে অ্যালার্জি প্রতিরক্ষা ক্রিয়া করে কি করে না, সহজাত প্রতিরক্ষা করে না। আর অপরদিকে করে কোনটা, অর্জিত প্রতিরক্ষা তোমার করতে পারে। তারপর চলে আসলাম যে প্রতিবন্ধকের চলে আসলাম তাপমাত্রা, পিএইচ, ত্বক, মিউকাস, ঝিল্লি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। অপরদিকে তৃতীয় অর্জিত প্রতিরক্ষা স্তরটা হচ্ছে কি লসিকা পর্ব, প্লীহা, লিপিড হিসেবে কাজ করতে পারে। উপাদান কি কি হতে পারে, প্রথম তোমার হচ্ছে কি এই যে তোমার সহজাত প্রতিরক্ষা ভৌত রাসায়নিক প্রতিবন্ধক মারণ কোষ, প্লাজমা প্রোটিন, ফ্যাগোসাইটিস হতে পারে। তাহলে এটা সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে পড়বে নিবা, ঠিক আছে না। এগুলো এক্সট্রা পড়া সুন্দর পড়তে হবে তোমাকে, যে পি কোষ এবং টি কোষ এখানে কি থাকতে পারে, উপাদান হিসেবে থাকতে পারে। তাহলে এই যে তোমার সবটা তোমার যতটুকু আমি টাকা দিলাম না কেন, সুন্দরভাবে কি করবা, সুন্দরভাবে পড়লেই হয়ে যাবে। তো আমি করবো তোমার সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে নোট ডাউন করে নেবো এবং বাসায় যত সম্ভব তোমরা কি পড়বা, কারণ তোমাদের সময় কম এবং তোমরা ফার্স্ট ইয়ার
অল্প একটু ফাঁকিবাজি করে আসছো, তো এই ফার্স্ট ইয়ার পড়াটা তোমার সেকেন্ড ইয়ারে তোমার কি করতে হবে, একদম কভার করতে হবে। তো সেই রকম আমরা কি করব, আমরা প্রিপারেশন নেব, ঠিক আছে না? উপরে আল্লাহ ভরসা, নিচে তোমার হচ্ছে কি তোমরা সুন্দরভাবে কি পড়াশোনা করলেই হয়ে যাবে। তো আমরা সুন্দরভাবে যতটুকু টপিকটা আমি দেখা দিচ্ছি ততটুকু তোমার এমসিকিউর জন্য, ট্রাস্ট মি, এমসিকিউর জন্য, এডমিশনের জন্য, তারপর তোমার মেন এক্সামের জন্য একদম ইম্পর্টেন্ট। সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে এই পয়েন্টগুলো তোমার কি হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা প্রতিরক্ষা ব্যবস্থা অ্যান্টিবডি ভূমিকার উপর অবধি আমরা তোমার সুন্দরভাবে কি করে দিলাম, সুন্দরভাবে আমরা শেষ করে দিলাম, ঠিক আছে না? তো আজকে আমরা এতটুকুই রাখি। হ্যাঁ, নেক্সট ডেতে আমরা সুন্দরভাবে কি করব, নেক্সট ডেতে আমরা সুন্দরভাবে কভার করলেই হয়ে যাবে। নেক্সট ডেতে আমরা সুন্দরভাবে কি করব, কভার করে দেব। তো তোমাদের মূল্যবান সময় আমাদের প্ল্যাটফর্মে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা পার্সোনাল ব্যাচে জয়েন আসো তারা সুন্দরভাবে ক্লাসটা করবা এবং নোট সাবমিট করবা গ্রুপে, ঠিক আছে? তারপর এক্সাম লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, এক্সাম লিঙ্কে সুন্দরভাবে এক্সামে প্রবেশ করে এক্সামগুলো সাবমিট করবা, ঠিক আছে? ওভারঅল তোমার কি অনেক অনেক ধন্যবাদ তোমাদের আবারও, ঠিক আছে? আমরা আজকে এতটুকু রাখলাম। অতি শীঘ্রই আমি একটা নতুন টপিক নিয়ে চলে আসতেছি এই অধ্যায়ের। তো সুন্দরভাবে আমরা কি করব, মন দিয়ে পড়াশোনা করব, সময় নষ্ট করব না। আমরা আজকে এতটুকু রাখলাম। তো টাটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকো।